চান্স তো পেয়েছি ঠিক, কিন্তু বাসা থেকে বলছে তুই এই সাবজেক্টে পড়তে পারবি না, তোর সেই মেধা নেই। ওই ঘটনার পর মনে হলো না, যথেষ্ট হয়েছে, এবার এই গাড্ডা থেকে বেরোতে হবে। তো এই মহিলা এতদিন যেটা করে আসছিলেন এটাকে পিপল প্লিজিং বলে। তাকে তো দেখতে বিশ্রী লাগছে, অপর মানুষটা বোধহয় এজন্যই এত শীতল আচরণ করছে। আমরা ভাবি মানুষ বোধহয় আমাকে নিয়ে সারাক্ষণ চিন্তা করছে। দেখা গেল মাত্র 23% মানুষ বলেছে তারা খেয়াল করেছে। আপনি যে জিনিসটা নিয়ে নিজেকে সবচেয়ে বেশি ছোট মনে করেন, হয়তো আপনার চেহারা, আপনার কথা বলার ধরন, আপনার কোনো ব্যর্থতা, সেটা নিয়ে আশেপাশের মানুষ যতটা ভাবছে বলে আপনি মনে করেন, বাস্তবে তার অর্ধেকও ভাবে না। আজকে আমি প্রমাণ করে দেখাবো এই ব্যাপারটি, আর দেখাবো কিভাবে এই ভুল ধারণাটাই আপনার জীবনের অনেক সিদ্ধান্ত, অনেক সম্পর্ক, অনেক স্বপ্নকে থামিয়ে দিতে পারে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, সেকেন্ড বা থার্ড সেমিস্টারে, সে সময় আমার বাসার কাছে যে স্টপেজ থেকে আমি ইউনিভার্সিটির বাসে উঠতাম, সেখানে হঠাৎ আমার এক পরিচিতাকে দেখতে পেয়ে আমি খুব উল্লসিত হয়ে উঠেছিলাম। বললাম, আরে তুমি তুমি ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো? দেখলাম তার মুখটা বিষণ্ণ। বলছে, চান্স তো পেয়েছি ঠিক, কিন্তু বাসা থেকে বলছে তুই এই সাবজেক্টে পড়তে পারবি না, তোর সেই মেধা নেই। আমি বললাম, মানে কি? তুমি চান্স পেয়েছো, এরাই তো প্রমাণ করে তোমার মেধা আছে। এখন বাকিটা তো তোমাকে একটু একটু করে গ্রো করতে হবে, শিখতে হবে। আগেই যদি বলে ফেলো হবে না, তাহলে তো হবেই না। কিন্তু দেখলাম সে তারপরও বিষণ্ণ। এরপর দু একবার তাকে বাস স্টপেজে দেখলেও এরপরে আর দেখিনি। বুঝলাম সে হাল ছেড়ে দিয়েছে। আমি এখনো মাঝে মাঝে ভাবি, সেই মেয়েটা এখন কোথায়? তার সেই স্বপ্নটার কি হলো, যেটা তাকে ইউনিভার্সিটি পর্যন্ত নিয়ে এসেছিল। ঘটনা 2, এটা আমার নিজের ঘটনা। আমার বাবা মা আমাকে অন্যান্য বিষয়ে অনেক উৎসাহ দিলেও একটা বিশেষণ ওনারা আমার ব্যাপারে ব্যবহার করতেন, তা হলো উদাসীন। মানে আমি উদাসীন। আসলে এটার কারণও ছিল, আমি হয়তো পড়ছি, মা চুলোয় দুধ বসিয়ে একটু বাইরে গেছেন, আমাকে বলে গেছেন বলকেলে, মানে ফুটে উঠলে চুলো বন্ধ করতে। কিসের কি আমার মনেই নেই। দুধ উতলে উঠে কমে গিয়ে পুড়ে একেবারে একাকার। মা এসে অসহায়ের মতো আমার দিকে তাকিয়ে থাকছেন। বা আমি নিজেই ডিম ভাজতে গিয়ে একটু এপাশে এসে ভুলে গেছি। রিকশার ক্ষেত্রে এমন হয়েছে, ওপর থেকে ভাড়া দেব বলে বাসায় এসে পুরোই ভুলে গেছি। তো এই উদাসীন সম্বোধন শোনার ইম্প্যাক্ট কি হয়েছে? অনেক বড় বয়স পর্যন্ত আমি এই উদাসীনতা করেছি। শেষ টনক নড়ল একবার আমার কলেজের লাইব্রেরি রুমে সাইন করতে গিয়ে লাইব্রেরিয়ানের ধমক খেলাম যখন। মানে নির্দিষ্ট একটা জায়গায় সাইন করতে হবে, কিন্তু আমি বারবার ভুল জায়গায় করছি। উনি সবার সামনে বিরাট এক ধমক দিয়ে বললেন, এত বেখেয়াল কেন? ওই ঘটনার পর মনে হলো না, যথেষ্ট হয়েছে, এবার এই গাড্ডা থেকে বেরোতে হবে। এরপর মেডিটেশন শিখলাম, মনোযোগের সূত্র অনুশীলন করলাম। এখন আমি যা চাই তাতেই মনোযোগ দিতে পারি। কিন্তু ছোটবেলার সেই ধারণা, সেই হীনমন্যতা আমার অনেকটাই ক্ষতি করেছে। ঘটনা 3, এক নারী, 60 বছর প্লাস, তার সন্তানরা বিয়ে করেছে, তাদেরও ছেলে মেয়ে হয়েছে। তো মাকে তারা একজন ন্যানি, বেবি সিটার হিসেবেই কাজে লাগায়। দেখা যায় হাজব্যান্ড ওয়াইফ মিলে কোথাও দাওয়াতে যাবে, বাচ্চাদেরকে দেখবে কে? মা। নিজেরা হই হুল্লোড় করে সিনেমা দেখতে যাবে বা শপিংয়ে যাবে, বাচ্চা রাখবে কে? মা। আর এই মহিলা সবাইকে প্লিজ করেই যাচ্ছেন। কিন্তু একদিন তিনি না বলে বসলেন। বললেন, মা, আজ আমি পারবো না তোমার বাচ্চাকে রাখতে, আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু বিশ্রাম নেব। মেয়ে প্রথমে বিস্মিত হলো, কারণ মা তো এমন বলে না কখনো। তারপর ক্রুদ্ধ হলো, তারপর দিন বুঝলো। তো এই মহিলা এতদিন যেটা করে আসছিলেন এটাকে পিপল প্লিজিং বলে। কিন্তু যেই মাত্র তিনি না বললেন, উনি তার উল্টোটা করা শুরু করলেন। এই যে 3টা ঘটনা বললাম, এই 3টা ঘটনারই কারণ এক, তা হলো হীনমন্যতা। মানুষ যখন নিজেকে নিয়ে কনফিডেন্সের অভাবে ভোগে, তখন তার দ্বারা এই আচরণগুলো হয়। সে নিজেকে গুটিয়ে ফেলে,
অন্যরা তার সম্পর্কে যে ধারণা ব্যক্ত করে সে সেটারই প্রকাশ ঘটায় এবং সে পিপল প্লিজ করে, সবাইকে খুশি করে চলতে চায়। এবং গবেষণা বলছে এমন কোনো মানুষ নেই যে হীনমন্যতায় ভোগে না বা ভোগেনি। মানে আপনি যদি মনে করেন আপনার একারই এই সমস্যা আছে তাহলে ভুল। সবারই জীবনে এই অভিজ্ঞতা হয়, এমনকি সফল মানুষ যারা তাদের আরও বেশি বেশি হয়। আজকের ভিডিওতে আমরা এই হীনমন্যতা নিয়ে কথা বলবো। কিভাবে বুঝবেন হীনমন্যতায় ভুগছেন আপনি, নিজেকে নিয়ে আস্থার অভাব, নেতিবাচকতা, আত্মসমালোচনা এবং প্রত্যেকবার মনে হওয়া যে আমি পারি না, আমি যথেষ্ট না, এই যে বোঝা, চাপ, ভারিত্ব, এটাকে ঝরিয়ে ফেলে নিজেকে হালকা হতে শিখবেন আপনি। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে আমরা হীনমন্যতাকে দূর করার চেষ্টা করব না। আমরা যেটা করব তা হলো আপনার দুর্বল জায়গাগুলোকে শক্তিমান করে তোলা, যাতে হীনমন্যতা আপসেই দূর হয়ে যায়। চলেন শুরু করি। 70-এর দশকে ডার্টমাউথ ইউনিভার্সিটিতে গবেষণাটা হয়েছিল। একদল লোকের মুখে কালি দিয়ে এমনভাবে এঁকে দেয়া হয় যেন দেখে মনে হবে চেহারার কোনো ক্ষতচিহ্ন বিশ্রীভাবে দেখা যাচ্ছে। এরপর তাদেরকে বিভিন্ন মানুষের সাথে কথা বলতে দেয়া হয়। কথা বলার পর তাদেরকে জিজ্ঞেস করা হয়, কেমন লাগলো আপনাদের কথা বলতে? তারা সবাই বলল, আর বলবেন না, কথা বলার সময় সারাক্ষণ তো সে আমার চেহারার দিকেই তাকিয়েছিল, না জানি কত কিছু ভেবেছে। যেহেতু দেখতে আমাকে বিশ্রী লাগছিল, আমার সাথে কথা বলতেও তার ভালো লাগেনি, ইত্যাদি নানা নেতিবাচক কথা। অথচ মজার ব্যাপার কি জানেন? কনভারসেশনে পাঠাবার আগে এই লোকদেরকে তাদের নিজেদের চেহারা দেখানো হয়েছিল। তারপর আরেকবার ড্রেসিং রুমে নিয়ে যাওয়া হয়েছিল এই বলে যে একটু ময়শ্চারাইজার ক্রিম দিয়ে দিচ্ছি যাতে দাগটা সেট হয় ভালো মতো। কিন্তু আসলে কি করা হয়েছিল জানেন? ময়শ্চারাইজার ঠিকই মাখানো হয়েছিল, কিন্তু সেটা দাগ সেট করার জন্যে না, দাগটা তোলার জন্যে। এবং কনভারসেশনে পাঠানোর আগে এদের কারো চেহারায় কোনো দাগ বা ক্ষতচিহ্নের ছাপ ইত্যাদি কিচ্ছু ছিল না। কিন্তু মানুষগুলো সেটা জানতো না। অন্যদের সাথে কথা বলার সময় তারা সারাক্ষণ এই চিন্তা নিয়েই ছিল যে তাদের চেহারায় ক্ষতচিহ্নের মেকআপের কারণে তাকে তো দেখতে বিশ্রী লাগছে, অপর মানুষটা বোধহয় এজন্যই এত শীতল আচরণ করছে। অর্থাৎ দ্বিধা, জড়তা, সংকোচ, ভীতি, নেতিবাচকতা, এই সব কিছুরই উৎস আবাস আমাদের মনে। মনের নেতিবাচকতা নিয়ে যখন আমরা বাইরে তাকাই, আমরা সেই নেতিবাচকতার প্রতিফলন দেখি। আপনার মনে হয় অমুকে তো আমাকে দেখে ভ্রু বাঁকিয়েছে, বাঁকা করে কথা বলেছে, তাচ্ছিল্য করেছে। আসলে হয়তো সে আপনাকে দেখেইনি। আসলে দেখেন, আমরা ভাবি মানুষ বোধহয় আমাকে নিয়ে সারাক্ষণ চিন্তা করছে। ভুল। মানুষের খেয়ে দেয়ে অত কাজ নেই যে আমাকে নিয়ে এত ভাববে। সে তার নিজের ভাবনা, নিজের কাজ, নিজের ভালো নিয়েই মাথা ঘামাচ্ছে। এ নিয়ে 1999 সালে কর্নেল ইউনিভার্সিটির বিখ্যাত মনস্তত্ত্ববিদ টমাস গেলোভিচ এবং তার দল একটা গবেষণা পরিচালনা করেন। গবেষকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা রুমে বসতে বলেন। এর আগে একজন শিক্ষার্থীকে বলা হয় একটু বিশেষভাবে ডিজাইন করা বা একটু অদ্ভুত বা অস্বস্তিকর একটা টি শার্ট পরে আসতে। যেমন সে সময় ব্যারি ম্যানিলোর ছবি আঁকা টি শার্ট, এটা সে সময়কার তরুণদের কাছে খুব একটা জনপ্রিয় ছিল না। পরে ওই রুমে তাকে ঢুকতে বলা হলো। টি শার্ট পরে শিক্ষার্থী মনে করেছিল রুমের সবাই তাকে খেয়াল করছে এবং তাকে নিয়ে ট্রল করছে, মানে জাজ করছে। তাকে যখন জিজ্ঞেস করা হলো, তোমার কি মনে হয় রুমের কত শতাংশ মানুষ খেয়াল করেছে যে তুমি কি পরেছো? শিক্ষার্থীটি বলল 50%। মানে রুমে যতজন ছিল তাদের অর্ধেকই তাকে খেয়াল করেছিল। মজার ব্যাপার, যখন রুমের মানুষদের জিজ্ঞেস করা হলো যে তোমরা কি আসলে খেয়াল করেছো যে অমুকে একটা অদ্ভুত গরম টি শার্ট পরে এই রুমে ঢুকেছে, দেখা গেল মাত্র 23% মানুষ বলেছে তারা খেয়াল করেছে। তাহলে দেখেন, যে টি শার্টটা পরেছে, মানে অস্বস্তিটা যার, সে মনে করছে 50% মানুষ খেয়াল করেছে, অথচ বাস্তবে তার অর্ধেকেরও কম মানুষ এটা দেখেছে। আমার একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, এর আগে বলেছি কোথাও। অনেক বছর আগে একবার শাহবাগের পিএটিসি, যেটা মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ট্রেনিং সেন্টারে, আমার একটা প্রোগ্রামে যাওয়ার সুযোগ হয়েছিল। কোয়ান্টাম মেথড নিয়ে 1 ঘন্টার একটা পরিচিতি সভা। আমি মূল আলোচক। তো শাড়ি পরেছি, সাথে উঁচু জুতো, মানে শাড়ি পরলে মেয়েরা একটু উঁচু জুতো পরে, আমিও পরেছি। আমার সাথে আমার এক কলিগও ছিলেন। পিইটিসির সামনে সিএনজি থেকে নেমেছি
আর সাথে সাথেই আমার এক পায়ের জুতোর ফিতে গেল ছিঁড়ে। কি বিব্রতকর অবস্থা। সময়টা ছিল সকাল ৯টা, ফলে এলাকাটা জুতোর মার্কেটের এলাকা হলেও একটা কোনো দোকান খোলা নেই, সব খুলবে ১১টার পর। কি করি এখন? আমার সেই কলিগ একবার এ পাশে যাচ্ছেন, আরেকবার ও পাশে যাচ্ছেন, আর আমি এক জায়গায় দাঁড়িয়ে অসহায়ের মতো তাকে দেখছি। এত সকালে কোনো মুচিও বসেনি, এদিকে সময় চলে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রাম শুরু হবে। দ্রুত সিদ্ধান্ত নিলাম খালি পায়েই যাব প্রোগ্রামে। প্রোগ্রাম তো করব কথা দিয়ে, মুখ দিয়ে, পায়ে জুতো আছে কি নেই সেটা তো কোনো ব্যাপার না। সাথে সাথে আরেক পায়ের জুতোটাও খুলে ডাস্টবিনে ছুঁড়ে মারলাম। ঢুকে গেলাম ওদের গেট দিয়ে। খালি পায়ে যখন ঢুকছি আমার বুকটা ধুকপুক করছিল, কিন্তু দেখলাম প্রায় কেউই ব্যাপারটা খেয়াল করলো না, কারণ শাড়ি পরা ছিল তো, না হাঁটলে সেভাবে বোঝা যাচ্ছিল না। আর ওই যে আমরা আসলে যত লোক খেয়াল করবে বলে মনে করি তত লোক খেয়াল করে না। শুকর আলহামদুলিল্লাহ, প্রোগ্রামও ভালো হয়েছিল। জুতোর ব্যাপারটা নিয়ে আমাকে কেউই কিছু বলেনি। হয়তো কেউ কেউ খেয়াল করে থাকতেও পারে, কিন্তু সরকারি কর্মকর্তাদের তো কেতা দুরুস্ত হবার ট্রেনিং দেয়া হয়। আমার প্রতি তারা খুবই নাইস ছিলেন। আসলে মানুষ তার নিজেকে নিয়েই এত ব্যস্ত, তার সমস্যা, তার ভয়, তার জীবন, এসব করার পর আপনাকে দেওয়ার মতো মনোযোগ বা সময় তার নেই যতটা আপনি ভাবছেন। আপনি আপনার মতো থাকেন, কমফোর্টেবল, সহজ, এক্সট্রা কোনো প্যারা নিয়েন না স্রেফ লোকে কি বলবে বলে। এবার চলেন আমরা দেখি সেলফ ডাউট বা হীনমন্যতা আমাদের কি ক্ষতি করে। আমার হাতে দুটো বল, একটা পিংপং বল, আরেকটা গলফ বল হওয়ার কথা ছিল, কিন্তু আমার আশপাশের কোনো স্পোর্টস শপে আমি গলফ বল খুঁজে পাইনি। তাই পিংপং বলের ভেতরেই ভারী একটা কিছু দিয়ে গলফ বলের মতো বানিয়েছি। এই বলগুলো হচ্ছে আপনার হীনমন্যতা, আত্মসমালোচনা, নিজের ত্রুটি, দুর্বলতা নিয়ে আপনার যে ভাবনাগুলো হয়। আর এখানে দুটো গ্লাস আছে, দুটো গ্লাসই কানায় কানায় পানি দিয়ে ভরা। এই গ্লাসগুলো হচ্ছে আপনার মন, আপনার চিন্তা, আপনার ভাবনা, মানে আপনার নেতিবাচকতাটা যেখানে গিয়ে প্রভাব ফেলে। তো আমি এই যে পিংপং বল, এটা প্রথম ছাড়ছি একটা গ্লাসে। দেখেন বলটা ভাসছে। এটা হচ্ছে যে হীনমন্যতা আপনাকে কাবু করছে না। আপনার মুখে একটা ব্রণ উঠেছে, উঠুক, কি আর করা যাবে, থাকুক, কদিন পর এমনিই ঠিক হয়ে যাবে, এটা নিয়ে এত চিন্তা করে লাভ নেই। ঘরে বসে থাকারও কোনো মানে নেই, কাজের জন্য তো বেরোতে হবে। দেখতে একটু অড লাগছে, লাগুক, এর চেয়ে খারাপ চেহারার মানুষও তো আছে, কারো তো কোনো ক্ষতি হচ্ছে না। ছোটবেলায় আমি একজনের সাথে খেলতাম, আমাদেরই এক প্রতিবেশীর মেয়ে, এই ৮-৯ বছর বয়সের কথা বলছি। তো মেয়েটার একটা চোখ ছিল পাথরের, মানে সুন্দর মায়া করা চেহারার একটা মেয়ে, চোখগুলো সুন্দর, কিন্তু একটা চোখ তার পাথরের, মানে ছোট বয়সে হয়তো কিছু একটা হয়েছিল, চোখটা নষ্ট হয়ে গেছে। তো যেই দেখতো জিজ্ঞেস করতো, হাই তোমার চোখে কি হয়েছে? মেয়েটা ক্লান্তিহীনভাবে উত্তর দিত। পরের দিকে আমি ওর হয়ে উত্তর দিতাম, কারণ বেচারার জন্য মায়া লাগতো। মনে হতো নিজের এই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপসিটা তো এমনিই তার জন্য একটু কষ্টের, তার উপর লোকজন জিজ্ঞেস করলে তো আরও খারাপ লাগে তার। আমি বলতাম, ওর একটা চোখ দিয়ে ও সব কিছু সুন্দর দেখতে পায়, তোমরা ওকে খেলায় নিতে পারো, সমস্যা নাই। মেয়েটার মনের ভেতর কি হতো জানি না, কিন্তু অ্যাপারেন্টলি সে খুব সহজ স্বাভাবিক থাকতো। অর্থাৎ তার মনের ভেতর এটাকে সে ঢুকতে দিত না। এটাই হচ্ছে নিজের ব্যাপারে নেতিবাচকতাকে যখন আপনি সহজভাবে নিতে পারেন। নিজেকে নিয়ে আপনার একটা নেতিবাচক ভাবনা আসতেই পারে, কিন্তু আপনার মনের স্তরটা যখন এরকম প্রথম গ্লাসের মতো হয়, সেই নেতিবাচকতা, হীনমন্যতা আপনার ভেতর ঢোকে না। এবার আমি গলফ বলটা ধরে রেখেছি। পিংপং বলের তুলনায় গলফ বলটা ভারী। এটাকে আমরা পানিতে ছেড়ে দিলাম। কি হলো? এটা ডুবে গেল এবং কিছু পরিমাণ পানি ছলকেও পড়ল। হীনমন্যতা যখন আমাদের ভেতরে ঢোকে তখন ঠিক এটাই ঘটে, আমরা নিজেকে সেটাই ভাবতে থাকি। চেহারার পিম্পলকে আমরা জাস্ট পিম্পল হিসেবে দেখি না, আমরা ভাবতে শুরু করি, ইস কি বাজে দেখাচ্ছে আমাকে, সবাই দেখছে আমাকে, বিশ্রী চেহারাটা দেখলেই তো মানুষের বিরক্ত লাগে, এই চেহারা আমি আর কাউকে দেখাবো না। মানে সামান্য পিম্পলের ব্যাপারটাকে নিয়ে আপনি একটা স্থায়ী মনোভঙ্গি গ্রহণ করলেন আপনার চেহারার ব্যাপারে, এবং কখনো কখনো এটা এত ভেতরে ঢুকে যায় যে ধরেন আপনার পিম্পল সেরে গেল, আপনার চেহারা আবার আগের মতো হয়ে গেল,
তারপরও আপনার খুঁতখুঁতি, আপনার অতৃপ্তি, আপনার অসন্তুষ্টি যাবে না। ধরেন গল্ফ বলটাকে আমরা তুলে ফেললাম, রাইট? দেখেন যে পানিটুকু ছলকে পড়েছিল তা কি আগের জায়গায় ফিরেছে? না, ফেরেনি। আমি একটা মেয়েকে চিনতাম, তার বিয়ে হয়েছিল নার্সিসিস্টিক এক পুরুষের সাথে। স্বামীটা তাকে প্রচুর গ্যাসলাইটিং করত, মানে দোষারোপ করত। মেয়েটা অল্প সময়ই বিয়ের সম্পর্কটা থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু ছেলেটা যেসব বিষয় নিয়ে তাকে হীনমন্যতা দিয়ে গেছে তা তার মাথায় মনে ছিল পরবর্তী বহু বছর। আপনার জীবনেও কি এমন কেউ আছে যে চলে গেছে অনেক আগে, কিন্তু তার কথাগুলো আজও আপনার মাথায় বাজছে? আসলে আত্মসংশয় কাটিয়ে ওঠার সময়টাও খুব সহজ না। ধরেন দীর্ঘদিন ধরে আপনি বিশ্বাস করতেন আপনি দেখতে সুন্দর না, মোটা, আপনার দাঁত উঁচু, নাক থ্যাবড়া, চুল কম। এখন কোনোভাবে আপনি আপনার ওজন ঝরিয়েছেন, স্কিনের যত্ন নিয়েছেন, স্বাস্থ্যোজ্জ্বল একটা অবস্থায় এসেছে আপনার। দাঁত নাক নিয়েও হীনমন্যতাটা আর নেই। কিন্তু তারপরও এতদিনের অভ্যস্ত যে ভাবনা, সেটা থেকে চট করে হয়তো আপনি মুক্তি পাবেন না। এতদিন আপনি যে সংকোচে ভুগতেন, মানুষের কাছে ছোট হয়ে থাকতেন, অন্যের স্বীকৃতি বা প্রশংসার পেছনে ছুটতেন, সেটা হঠাৎ যখন নাই হয়ে যাবে, তখন সেটাও একটা শূন্যতার অনুভূতি দেবে। আপনার মনে হবে, আমি তাহলে কে? আমার সহজাত অনুভূতি কোনটা? তাই হীনমন্যতা দূর না, আমাদের লক্ষ্য হলো হীনমন্যতাকে ব্যবচ্ছেদ করা বা কাটাকুটি করে দেখা যে কোথা থেকে কিভাবে এসেছে এটা, এবং তারপর আত্মবিশ্বাসকে শক্ত করার চেষ্টা করা। যখন আমরা ভেতরে শক্তিশালী হয়ে উঠি, তখন সেই সংশয়টা আর আমাদের ওপর চেপে বসতে পারে না। সেটা হয়তো মাথার এক কোণে একটা অনুভূতির মতো হয়ে যায়, কিন্তু তার আমাদের বিভ্রান্ত করে না। আমরা তখন বলতে পারি, আমি তোমাকে দেখতে পাচ্ছি, জানি তুমি আছো, কিন্তু তোমার কথা মতো আমাকে চলতে হবে না। আমার মাথায় যে চিন্তাই আসুক, তার সব কিছুই আমাকে বিশ্বাস করতে হবে না। নিজের ওপরই নিয়ন্ত্রণ আর নিজেকে আবার নতুন করে আবিষ্কার করাটাই হলো জীবনের অন্যতম শক্তিশালী মোড়। হীনমন্যতা দূরের জন্যে তাই আমাদের 3টি ধাপের মধ্য দিয়ে যেতে হবে। প্রথমেই হচ্ছে দ্য ভয়েড বা শূন্যতাকে স্বীকার করা। মানে সংশয়মুক্ত হওয়ার পর নিজের আসল পরিচয় খুঁজে পেতে কিছুটা সময় লাগে। এই অচেনা অনুভূতিটা স্বাভাবিক, এটাকে মেনে নেওয়া। 2, মানসিকতার পরিবর্তন। লড়াইটা সংশয়ের বিরুদ্ধে নয়, বরং নিজের আত্মবোধকে শক্তিশালী করার পক্ষে। 3, চিন্তার স্বাধীনতা। মাথার ভেতরে প্রতিটি নেতিবাচক চিন্তাকে সত্য বলে মেনে নেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। চিন্তা আসবে, তাকে পাত্তা দেবেন না। আপনার মনে যদি এখনো কেউ একজন এমন কোনো কথা গেঁথে দিয়ে থাকে, তুই পারবি না, তুই উদাসীন, তুই যথেষ্ট না, কমেন্টে লিখুন কথাটা কে বলেছিল আর সেটা আজও আপনাকে কিভাবে প্রভাবিত করে। পরের পর্বে আমরা ধাপে ধাপে দেখাবো কিভাবে এই সংশয়কে বিশ্লেষণ করে আত্মবিশ্বাস গড়ে তুলবেন। ভিডিওটা সেভ করে রাখুন, কারণ এই জার্নিটা একদিনে হবে না। ভালো থাকুন, ইনশাল্লাহ সব সম্ভব।